কাঁচা লঙ্কা টকবক সিরিজের আজকে একটা ভীষণ সুন্দর এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে যাকে নিয়ে এসেছি তার সম্বন্ধে কি কি বলবো আমি ঠিক জানি না, তবে এইটুকু বলতে পারি ও আমার খুব খারাপ সময়ের বন্ধু। আর যারা খুব খারাপ সময়ের বন্ধু হয় তারা বোধহয় বন্ধুর থেকে একটু বেশিই হয়। আজকে আমার সাথে আছে আদ্রিতা, একটু আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলি। এটা সঠিক কথা যে শুধু তোর খারাপ সময় না, মানে আমার জীবনেও যত কঠিন সময় এসেছে আমি তোকে তত বেশি করে পেয়েছি। তো এই জন্য আমিও খুবই দুর্বল আর কি তোর প্রতি, এটা বলতে তবে পারি। এটা একটু বলে রাখি যে আমরা কিন্তু একই স্কুলে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। স্কুলে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, এটা আমি বলবো না, বললে কিছু মিথ্যে কথা বলা হবে। কিন্তু আমাদের মধ্যে একটা মানে সেই স্কুলের পর কিছু সোশ্যাল মিডিয়া এসেছিল, যার থ্রুতে আমাদের বন্ধুত্বটা আরো স্ট্রং হয়েছে, এবং এখন তো আর বন্ধু বলার নয়, ফ্যামিলি হয়ে গেছে একদম। আচ্ছা, তোর ছোটবেলাটা যদি একটু বলিস, মানে ছোটবেলাটা কিভাবে কেটেছে, ব্রন এন্ড ব্রট আপ এভরিথিং। নিশ্চয়ই, হ্যাঁ। ছোটবেলাটা হচ্ছে একদম যেটা ভীষণ বোরিং একটা পার্ট, সেটা হচ্ছে আমার বাড়ি ছিল আমার স্কুলের ঠিক অপোজিটে, যেই জন্য আমি ছেলেবেলার ওই স্কুল জার্নিটা একদমই এনজয় করতে পারিনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কিন্তু ওই স্কুল যাওয়া আসার মধ্যে কোনো আনন্দ ছিল না, বেল বাজতো তারপর স্কুলে যেতাম। কিন্তু যেহেতু আমরা যৌথ পরিবারে বড় হয়েছি, কাকা জ্যাঠা পিসি সবাইকে নিয়ে, দাদু ঠাকুমা, তো ওটা খুব ভালো মধুর কিছু স্মৃতি আছে। কিন্তু ওই ছেলেবেলার আনন্দ বলতে ওই বাড়ির মধ্যে আনন্দ, পাড়ার বন্ধু বান্ধব দৌড়োদৌড়ি, ওটাই। স্কুলে গিয়ে খুব বেশি হাত পা ছড়িয়ে আনন্দ যেটা করে। তবে আমাদের স্কুল ইটসেলফ ভীষণ স্ট্রিক্ট ছিল, সেখানে আমরা যে স্কুল পালিয়ে কিছু করব সেই অপশন, তাও তোদের ওই যাওয়া আসার টাইমটা একটা অক্সিজেন, তাই না? স্কুল যাচ্ছিস, আমার তো সেই উপায় ছিল না। মানে ছাদ থেকে মা কাকিমা দেখতো যে আসছে কিনা, যাচ্ছি কিনা, মানে সবসময় ভিজিলেন্সের মধ্যে। কিন্তু এই স্কুলের পরটা, হ্যাঁ, স্কুলের পরটা কলেজ, সেটাও ভীষণই বাড়ির কাছে, মতিঝিল। মানে মোটামুটি আমার বাবা সাজিয়ে রেখেছিল যে মেয়েকে খুব বেশি গন্ডির বাইরে যেতেই দেওয়া হবে না। তো কিন্তু কলেজ লাইফটা আমি বলবো স্কুল লাইফের থেকে অনেক বেশি এন্টারটেইনিং, যেটা সবারই হয়। আমরা এত ডিসিপ্লিন স্কুলে ছিলাম বলে। কলেজ লাইফটা ভীষণ আনন্দে, মানে তখন নতুন নতুন ছেলে বন্ধুরাও এসছে, তো ছেলে বন্ধুর কি ঠিক ব্যাপারটা, বিষয়টা সেটা শিখেছি আর কি কলেজে গিয়ে, যেহেতু 12 অবধি আমরা গার্লস স্কুলে পড়েছি। কিন্তু আমার ব্যাপারটা দেখ, আমি যেমন কলেজটাও গার্লস কলেজ, মানে আমার আর ওই ব্যাপারটা কোনোদিনও হয়নি। কিন্তু যাই হোক, ওই কলেজের ওই দুঃখটা এখনো আছে মনে হচ্ছে। নিশ্চয়ই, মানে আমার ছেলে মেয়ে হলো তো কোনোদিন ওই গার্লস কলেজে পড়াবোই না, মানে ওই মজাটাই ওরা পায় না, আর বন্ধুত্বর ব্যাপারটা থাকে না ইকুয়েশনটা। ছেলে বন্ধুরা কিন্তু অনেক বেশি হেল্পফুল, অনেক, একদম একদম। ওই কথায় আছে মেয়েরা মেয়েদের শত্রু, কথাটা খুব একটা ভুল নয়, খুব একটা ভুল নয়। ছেলেরা কিন্তু খুব ভালো বন্ধু হয়। ওই বন্ধুত্বটা কলেজে গিয়ে পেয়েছি, প্রচুর প্রেম করেছি, যেটা সত্যি কথা। মানে ছাড়া গরু আর কি, বাড়ির উল্টো দিকের গন্ডি থেকে একটু দূরে আর কি। তো কলেজ লাইফটা প্রচুর মেমোরেবল স্মৃতি আছে আর কি। তারপর তো নানা রকম জীবনের গড্ডালিকায় ভেসে গেছি আর কি। এখন প্রফেশনালি তুই কি করছিস? হ্যাঁ, মানে এটা বলতে গেলে বেশ একটু সময় নিতে হবে তোর। সেটা হচ্ছে অনেক কিছুই করছি, অনেক রকম ফিল্ডে বলতে পারিস, কিন্তু সেটা অনেকটা লং ব্রেকের পর আমার জীবনে। মানে স্নাতকোত্তর পর যেটা তোকে আমি বলতে পারি, ওই সময় 7 বছরের একটা ব্রেক ছিল, খুব লং ব্রেক। আনফর্চুনেটলি খুব তাড়াতাড়ি আর্লি ম্যারেজ হয়েছিল আমার সেই সময়। তো কলকাতায় থাকতাম না, বাইরে থাকতাম কিছু বছর। তো ওই জন্য একদম নিজের এই যে কেরিয়ার কিছু করতে হবে বা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এই খিদেটাই অ্যাকচুয়ালি আমার কোনোদিন তৈরি হয়নি সেই সময়। এবার বলে না, কিছু না বোধহয় তোমাকে এমন কোথাও পৌঁছে দেয় যেখানে তুমি সবার ওপরে যেতে পারো। তো ওই বাধাটা আমাকে 7 বছর পর এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে এইখানে দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি যে একটা মেয়ের প্রাইমারিলি সবার আগে যেটা দরকার সেটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া। সেটা তুইও ভীষণভাবে, আর তুই অনেক আগে বুঝেছিস, আমার একটু দেরি হয়েছে। তো তারপরে যা হয়, আমি যেহেতু মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছি, ওটাতে অনার্স ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্টও হয়েছিলাম এক সময়। কিন্তু তারপর ব্রেকের পর যেহেতু মার্কেটটা অনেক ভোলাটাইল হয়ে যায়, তারপর মিডিয়া হাউস দিয়েই শুরু করেছি। তো আমি বেশ কিছু বছর চাকরি করেছি,
রিসেন্টলি 6-7 মাস আমি চাকরি ছেড়ে নিজের ভেঞ্চার শুরু করেছি, ফ্রিল্যান্সিং বলতে পারিস, বা নিজে অ্যাসোসিয়েট প্রডিউসার হয়ে কাজ করছি, মুম্বাইয়ের নানা রকম প্রোডাকশন হাউসের সঙ্গে অ্যাটাচ হয়ে কাজ করছি। এটাই আমার প্রাইমারিলি কাজ, যেটা আমি খুব ভালোবেসে করি, কারণ পড়াশোনার কাজটাও এখানে কাজে লাগাতে পারি। তারপরে সঙ্গে সাইবার সিকিউরিটি নিয়েও একটা কোম্পানি আমি খুব কাছের একজন মানুষের সঙ্গে সেটা নিয়েও আমরা তৈরি করেছি। সেটা এখন খুবই ছোট্ট একটা জায়গা, সেখান থেকে বড় করার কিছু প্রচেষ্টা চলছে। এবং আদিস কালেকশন আছে। হ্যাঁ, আদিস কালেকশনের শাড়ি আমি আজকে পরে আছি। আমি ভাবছিলাম ও কতক্ষণে বলবে, কারণ ওর কাছ থেকে আমি প্রচুর শাড়ি নিয়েছি এবং ভীষণ ভালো ভালো শাড়ি ওর কাছে থাকে, কিন্তু আমি জানি না কেন শাড়িটাকে সিরিয়াসলি নিচ্ছে না। না, এটা খুব বড় প্রশ্ন অনেকেই করছে, কিন্তু নিতে হবে। আমি আজকেই তোর এই সুন্দর পডকাস্টে এসে বলি যে এটা আমাকে করতে হবে সিরিয়াসলি, একদমই তাই। কারণ তোর মতো বেশ কিছু কাছের মানুষ আছে যারা খুব ভালোবেসেছে আদিস কালেকশনকে। তো লেট ইজ বেটার দ্যান নেভার, নিশ্চয়ই আবার শুরু করব। তো ওটা আমার প্যাশনের জায়গা, ওটা আমার একটা ছোট্ট স্বপ্ন বলতে পারিস। ওটা হয়তো নিশ্চয়ই ভবিষ্যতে কাজ করবে, একদম ইচ্ছে তো। তবে আমি তোকে যেহেতু অনেক ছোটবেলা থেকে চিনি, আজকে ধর আমাদের অনেকটাই বয়স হয়ে গেছে, কোট অ্যান্ড কোট, মানে বয়স এজ জাস্ট আ নাম্বার, বাট স্টিল আমার মনে হয় যে আমি তোকে যতটা দেখেছি, তোকে আমি তোর একটা ট্রানজাকশন, মানে একটা জায়গা থেকে তুই একটা অন্য জায়গায় চলে, ধর তুই একদম ঘরোয়া ছিলিস, সেখান থেকে তুই একদম এখন সাংঘাতিক কাজকর্ম করছিস। এবং তোর এইটা কেন মনে হলো, তোর লাইফে কোন সময় তুই এটা ডিসাইড করেছিলিস যে তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে? দেখ, মন খুলে কথা বলবো বলেই তোর চ্যানেলে এসেছি, তাই না? তো সত্যি কথা বলতে কি, দীর্ঘ বেশ ওই 6-7 বছরে এইটা আমার বোধগম্য হয়ে গেছিল যে মানি ইজ হানি। সত্যি কথা, একদম সত্যি কথা। তো যতক্ষণ না তোমার পকেটে পয়সা আছে ততক্ষণ তুমি কিছুই না। মানে এটা কিন্তু ঠিক যে যতদিন আমি চাকরি করেছি, চাকরি করেও কিন্তু আমি যে সবার জন্য প্রচুর করছি তা নয়, কিন্তু সোসাইটিতে ওই যে ওই মেয়েটি চাকরি করে, ওই মেয়েটি একটা বড় কোম্পানিতে আছে, বা ওই মেয়েটি বিজনেস করছে, ও ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ভীষণ ভাবে কি বলবো, মানে একটা ক্ল্যারিটি তৈরি করে দেয় যে মেয়েটা খুব ভালো, বা মেয়েটা সমাজে কিছু করছে। কিন্তু আমি যদি বাড়িতে থেকে ধর আমি আমার প্যাশন ফলো করলাম, রান্না করলাম, বা আমি 10টা মানুষকে ভালো কিছু করে খাওয়ালাম, ঘর সাজালাম, সেটার কিন্তু কোনো ভ্যালু আমাদের সমাজে নেই, আজও পর্যন্ত নেই, আই ডাউট হবেও না। তো এটা আমার অনেক দেরিতে হয়েছে। আমি আমার পরের জেনারেশনকে চাইবো একদম মানে বড় হতে হতেই সেটা শিখে যাক। তো তখন থেকে সেটা বুঝেছি বলে এখন হয়তো আমার যেটা করা উচিত আমি তার 10 গুণ বেশি ঝাঁপিয়ে কাজটা করতে চাই, কারণ ওই কয়েক বছরের গ্যাপটা ফুলফিল করার জন্য ভেতরে কোথাও। ওর একটা খুব সুন্দর একটা মেয়ে আছে, এবং তুই তোর মেয়ের জন্য নিজেকে কি এক্সাম্পল সেট করতে চাইছিস? শুধু কি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা? না, সেটা ঠিক নয়। যেহেতু মেয়েকে কেন্দ্র করেই আমার জীবনটা, এবং আমি সেরমই জীবনটা রাখতেও চাই আজীবন, যে ও আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। তো ওকে এটাই শেখাতে চাইছি যে নিজে এমন একটা গার্ডওয়াল তৈরি করে রাখো যে তোমাকে কোনো দুঃখই যেন প্রচন্ড দুঃখ না দেয়, বা কোনো আনন্দই যেন তোমাকে এত বেশি এক্সাইটেড না করে যে তুমি পরের জীবনটা নড়বড়ে হয়ে যাও। তো নিজেকে কোথাও একটা মানে প্রলেপ করে তোমাকে এগোতে হবে জীবনে, এটা আমি শেখাই। তার জন্য সত্যি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা দরকার, নাহলে ডিসিশন কিছুই নিতে পারবে না শেষ অবধি লাইফে। আমার মনে হয় এই যে এতক্ষণে দর্শকরা বুঝিয়েছে তুই সিঙ্গেল মাদার, এবং তোর জার্নিটা অন্যান্য মায়েদের থেকে আমার মনে হয় একটু কঠিন বেশি। এটা খুবই কন্ট্রোভার্সিয়াল কথা, সব মায়েরাই হয়তো বলতে পারে যে সবার জার্নি আলাদা, ইটস ট্রু। বাট আমাদের সোসাইটিতে একজন সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, আই ডোন্ট নো, আমি এটা নিয়ে কমেন্ট করতে চাই না, বাট বিং আ সিঙ্গেল মাদার জার্নিটা তো খুব একটা সহজ নয়। একদমই নয়। মানে সত্যি কথা বলতে কি যে এইটা নিয়ে মানুষ প্রচুর রাগঢাক করে, বলে না, বলতে চায় না, আমি জানি না কেন। কারণ আমার মনে হয় এইগুলো মানুষকে খুব হেল্প করে। কেউ যদি শোনে, বাকি সিঙ্গেল মাদাররা শুনে কোথাও মনে করবে যে ঠিক আছে আমার মতো আরো একজন আছে, তো তাদের ক্ষেত্রেও কাজের। ব্যাপারটা হচ্ছে প্রচন্ডই টাফ, কারণ যতই আমরা এগিয়ে যাই বা যে সেঞ্চুরিতেই থাকি না কেন, মেয়েরা আখেরে কোথাও একটা সেকেন্ডারি হিসেবে সমাজে ট্রিটেবল হয়, রাইট? মানে ওই আমি একা, মানে কেউ দুম করে ফোন করে, ও তুই একা আছিস, আমি আসবো তাহলে এক কাপ চা খেতে, মানে এটা একদমই, এগুলো আমি প্রচুর ফেস করেছি। এবং সেগুলো যে খুব আননোন মানুষের কাছে তা নয়, ভীষণ পরিবার বল, পাড়া বল, বন্ধু বান্ধব, যেগুলো একদমই মেনে নেওয়ার মতো নয়। তো এইগুলো ভীষণ খারাপ লাগে যে যতদিন
আমার সঙ্গে একজন পুরুষ খুব ভালোভাবে ছিল, ফিজিক্যালি পাশে ছিল আর কি, মেন্টালি কেউ আছে না আছে সেটা আমি এক্ষুনি ডিসক্লোজ করতে চাই না, কিন্তু যতদিন ছিল ততদিন মানুষ না আমার উপরে কিরম যেন মনে করতো যে আমার একজন বডিগার্ড আছে, আমি খুব সেফ আছি। কিন্তু যেই মুহূর্তে সেখান থেকে আমি সিঙ্গেল হলাম, আমি কিন্তু কারোর কাছে যাইনি ফর সামথিং বা কোনো হেল্প, কিন্তু তারা বুঝে গেল শি ইজ অ্যাভেলেবল, যেটা আমি একদমই নই। এটা আমার কথা নয়, এটা সব তোর কি মনে হয় তুই কথাই। সিঙ্গেল মানে সিঙ্গেল হ্যান্ডেডলি মেয়েকে বড় করছিস, মানে সবার কাছে এটা একটা মনে হয় যে তুই অ্যাভেলেবেল, তোকে কতটা লোকে ওয়ানাবি ভাবে কি? কিন্তু প্রথমটা স্পাইসি কোয়েশ্চেন হয়ে গেল। আমার মনে হয় যে মেয়েদের এই ওয়ানাবি ভাবাটা মোটামুটি সব জায়গাতেই, আজকে তোরও নতুন বিয়ে হয়েছে এইটাও আমিও জানি, প্রচুর দর্শকরা আছেন যারা তোর ফ্যান, যারা তোকে দেখেও বেশ অনেক কিছু ভেবে ফেলে, কিন্তু হ্যাঁ কোথাও সাহসটা হয় না অ্যাপ্রোচ করার একটা ম্যারিড মেয়ের ক্ষেত্রে, যেটা একটা সিঙ্গেল মাদারের ক্ষেত্রে সেটা তাদের ক্ষেত্রে মনে হয় খুব অ্যাভেলেবেল, কিন্তু সেটা আমি নই একেবারেই। এটা একটু সমাজের বদলানো দরকার, এবার আমার মনে হয় মানে এই যে একটা আমাদের সমাজে একটা ট্যাবু আছে, মানে তোর যদি বিয়ে ভাঙলো, তুই যদি ডিভোর্স হলি, একটা ছেলেকে কতটা শুনতে হবে জানি না, একটা মেয়েকে প্রচুর লেভেল দেওয়া হয় ভীষণ ভাবে, তাকে প্রত্যেকটা মানে ধর আমার নিজের বাড়ির লোক, আমার নেবার, আমার বন্ধু বান্ধব সবাই বিভিন্ন স্তরে জাজ করে, এটা এটা করেনি মানে এটা, মানে এই জিনিসগুলো তো কোনোদিনও বদলাবে না। কি বলতো কেন হলো, হ্যাঁ এই প্রশ্নটা থেকে বড়, হ্যাঁ মানে আমরা তো আনসারেবল নই, মানে আমি কেন, এটা আমার পার্সোনাল লাইফ, কেন হলো সেটা তো উত্তর আমি সবার জন্য একদমই খাতা খুলে বসে নেই। আর তারপরে আরেকটা কথা হচ্ছে এই প্রশ্নগুলো বা এই তির্যক যে আঙুলগুলো, এইগুলো একটা মেয়ের দিকেই কেন আসবে? একটা ছেলের কারণেও হতে পারে বা দুজনের কারণে, না হয়তো পরিস্থিতিও হতে পারে। আমি তো সবসময় বলি লাক, মানে আমি এটাকে ভীষণ বিশ্বাস করি, ইউনিভার্সকে ভীষণ বিশ্বাস করি, তো যেটা নিশ্চয়ই আমার জন্য ভালো সেটাই হয়েছে লাইফে। ডিভোর্সটা আমার মনে হয় এটাকে এত সাংঘাতিক করে না দেখাই ভালো, বা এটাকে খুব চিপ ভাবে না দেখা ভালো। ও মেয়েটি তো ডিভোর্সি, এটা খুব খারাপ, মানে কারণ আজকে আপনি যাকে বলছেন দুদিন পর আপনার বাড়ির মেয়েরও হতে পারে, এটা ভীষণ নর্মাল একটা জিনিস, নর্মালাইজ হয়নি, একদমই হয়নি আমাদের সোসাইটিতে তো হয়নি, কিন্তু এটা হওয়া খুব প্রয়োজন। এবং সাথে একটি বাচ্চা থাকলে জার্নিটা আরো কঠিন হয়ে যায়, অনেক কঠিন, এটা তখন অনেক ধরনের প্রশ্ন এবং অনেক ধরনের মানুষের মতামত, এবং একদম মানে আর তোর একটা জিনিস কি মনে হয় যে মানে ধর একটা বাচ্চাকে বড় করার জন্য একটা বাবার কি মানে বাবার কতটা প্রয়োজন আছে? না, এটার আসলে অনেক রকম উত্তর হয়, আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে অন্যভাবে দেবে। আমি মনে করি ভীষণ প্রয়োজন আছে, যতই আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই বা আমি হয়তো সিঙ্গেল হ্যান্ডেডলি মেয়েকে বড় করছি, কিন্তু বাবার জায়গাটা বাবার এবং মায়ের জায়গাটা মায়ের। মা বাবা হতে পারে না, এই যে আমি অনর্গল চেষ্টা করছি, এটা কিন্তু সাংঘাতিক একটা ভেতরে কোথাও যুদ্ধ চলে সারাক্ষণ, কারণ আমি মা তো ফুললেস্ট আমি মায়েরটা দিচ্ছি, বাবারটাও দিচ্ছি, এটা কোথাও আমার মনে হয় যে আমার ক্ষেত্রে, মাদের ক্ষেত্রে খুব যন্ত্রণার হয়ে দাঁড়ায়। আর এটা ঠিক বাচ্চারাও ফুলফিলমেন্ট পায় না, এইটা কোথাও একটা আফসোস দুঃখ হয়, সবারই হয়। সেই কারণে হয়তো জীবন অপরচুনিটি দিলে সেটাকে আমি নিশ্চয়ই গ্র্যাব করবো। ভালোবাসাটা তো কোনো না 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 একদমই নয়, বা সংসার করাতেও কোনো ভুল নয়, কিন্তু সঠিক মানুষের সাথে থাকাটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট। তুমি মানে একটা সন্তানকে আমি বাবার থেকে আলাদা করবো না, এটা ভেবে ভুল জায়গাতে পড়ে থাকাটাও মনে হয় ঠিক নয়। তারপরে কি বলতো, সত্যি কথা যে কোনো বাচ্চা যদি দেখে যে ঠিকঠাক এনভায়রনমেন্ট না পায়, তার মা বাবা দুটো পিলার রইলো কিন্তু সেটা নড়বড়ে, তাতে আখেরে কোনো লাভ হয় না। অ্যাকচুয়ালি আমরা যেহেতু মানে তুই সিঙ্গেল মাদার হিসেবে আলোচনা করছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক ছেলেরাও সাফার করে, একদম নিশ্চয়ই, এবং আমরা সেটা নিয়ে খুব একটা বেশি ভোকাল হই না, যেহেতু ছেলেদেরকে মানে ছেলেরা প্রিভিলেজ না আমাদের সোসাইটিতে, কিন্তু ছেলেরাও কিন্তু বিভিন্ন জায়গায় শিকার হয়, এবং আমরা আমাদের চারপাশে দেখি যে মানে ছেলেদের সাথেও অন্যায় হচ্ছে, অন্যায়টা দুদিক থেকেই হচ্ছে, তবে আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যায়। এক্স্যাক্টলি, ইজি মানে কি বলতো, ওই যে মানুষ সমাজ ঠিক সুবিধে নেয় না। একটা সিঙ্গেল ফাদার হলে কোনো মেয়ে গিয়ে বলবে না আমি আপনার বাড়িতে দুপুরে লাঞ্চে আসছি, যেটা একটা মেয়ের বাড়িতে চলে আসতে পারে, তো এই রিস্কটা থাকে। মেয়েদেরকে এখনো খুবই ইজিলি অ্যাভেলেবল মনে করে সোসাইটি, তো এটা নিয়ে যুদ্ধ করে লাভ নেই, সুতরাং নিজেকে সরিয়ে নাও। তোর সাথে অনেকক্ষণ খুব সিরিয়াস আলোচনা করেছি, এবার একটুখানি মজা, একটু মজাতে ঢুকি, তাই তো, কারণ হচ্ছে যে আমরা মেইনলি
কাঁচা লঙ্কাতে এসেছি, একটু খাবার দাবার নিয়ে তো আলোচনা করতেই হবে। তুই কতটা ফুডি? বাবা সেটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা ফুডি, তোর থেকে ভালো আর কে জানবে। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম আর কি। খাওয়া ছাড়া আমার মনে হয় জীবনটা একদমই বেহাল। মন খারাপ খেয়ে নাও, আনন্দ খেয়ে নাও, ঝগড়া হয়েছে খেয়ে নাও, সবকিছু সলিউশন খেয়ে নাও। মানে ধর মন খারাপ হয়েছে, একটু একটা ভালো ডেজার্ট খেয়ে নিলি, মনটা ইনস্ট্যান্ট। হ্যাঁ একটুখানি মানে মনটা খুব আনন্দ, একটু বিরিয়ানি খেয়ে নিই। আমার তো সব ব্যাপারে বিরিয়ানি লাগে ছেলেদের, ঠিক খাওয়াটা ছাড়া তো বোধহয় কমন না। আমার মনে হয় যে ঘুম থেকে উঠেই যেটা মানে প্রথম চিন্তা সারাদিনে কি রান্না খাওয়া হবে, এবং ওটা নিয়ে ভেবেই আনন্দ, যে আজকেই মনে মনে হচ্ছে কালকে কি একটু মাটন হতে পারে, ওটা ভাবলে সারাদিন কাজের স্পিডই বেড়ে যায় আমার। তো এবার বাড়িতে কি রান্না বান্না করতে হয় তোকে? হ্যাঁ মানে আনফরচুনেটলি এখন করতে হচ্ছে, কারণ আমার বিগত 10 বছরের রান্নার মাসি যিনি ছিলেন তিনি এখন অ্যাভেলেবেল নেই, তাই এখন আমি করছি। কিন্তু খুব একটা খারাপ লাগছে বলবো না, রান্না করতে খুবই ভালোবাসি, খেতে যেরকম ভালোবাসি, কিন্তু সেটা খুব লিমিটেড পিরিয়ডের জন্য। আবার কিন্তু একটা জিনিস বল, এই যে ধর অকেশনালিও বলছি না, ধর রোজ একটা কিছু রান্না করছিস বা দুদিন অন্তর একটা কিছু রান্না করছিস, এটা ভালো লাগে, কিন্তু ডেইলি বেসিসে ব্রেকফাস্ট থেকে ডিনার অব্দি কি কি রান্না করতে হবে সেটা খুব 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 মানে প্রেসার হয়ে যায় ওটা। তখন কি হয় বলতো, দেখবি কোনো ভালো জিনিসই না খুব বেশিক্ষণের জন্য ভালো লাগে। এইটা ছোটবেলায় আমার বাবা শিখিয়েছিল যে যেটা খুব বেশি ভালোবাসো খেতে সেটা অল্প খাও, বেশি খেয়ে নিলে ভালো লাগাটা চলে যায়। তো অনেকটা মানে এই রান্নাটাও তাই, রোজ করতে যখন আমায় হচ্ছে এখন, ওটার একদমই আনন্দটা চলে যাচ্ছে। অর্ধেক দিন রাতেই মোটামুটি অর্ডার হচ্ছে, 3 বেলা ম্যানেজ করতে পারছি না। তো ওইটাই আমার, এটা খাওয়ার ক্ষেত্রেও তাই, ভালো জিনিস কম যত হয় ততই ভালো কোয়ালিটি। এবার মোটামুটি ডেইলি বেসিসে একটা মানে তোর বাড়িতে তুই এমনি কি কি রান্না করিস, মানে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি তোদের মানে হ্যাঁ মানে দেখ, মেন হচ্ছে ডায়েট শুনলেই কিরকম একটা অবাক লাগে। মেন হচ্ছে যেহেতু আমার মেয়ে রুহি যে তোর খুব কাছের, তো ওর স্কুল থাকে মোটামুটি মানডে টু ফ্রাইডে, তো ওর স্কুলের টিফিনটা আমার লাইফে সব থেকে বড় একটা চিন্তার বিষয়, এবং ওটা আমার হ্যাপিনেসও বলতে পারিস, কারণ ও যখন বাড়িতে ফেরে ওই টিফিনটা খুব ভালো খেয়েছি বলে, ওটাই বেস্ট। তো ওটার একটা সকাল 6টায় উঠে প্রিপারেশন থাকে, তারপর নিজের ব্রেকফাস্টটা মোটামুটি গোজামিল দিয়ে চালানো হয়। ওই কর্নফ্লেক্স, ওটস, নয়তো এই ব্রেকফাস্টের একদমই মন নেই, কারণ এখন রান্নার মাসি নেই। তো দুপুরবেলা লাঞ্চে যেরকম একদম মানে তরকারি, মাছ বা মাংস বা ডিম, এরকম ডিম খুব ভালোবাসি আমরা, তো সেরকম চলে। চা তো অজস্রবার চা হয়, আর রাতে রুটি বা না হলে বাইরে থেকে খাবার আসছে, এখন তো আসছে বেশ কদিন পর পর দেখছি। সপ্তাহে মোটামুটি একদিন কি বাইরে খেতে যাওয়া হয়? একদম ডেফিনেটলি, না হলে তাহলে বাকি 6 দিন চলতে পারবো না। হয় হয় হয়, আমাদের তো একসাথে মরবার হয়, কিন্তু হয় এক বাইরে খেতে। আর মানে এমনি তুই কি খেতে বেশি ভালোবাসিস? যদি আনসারটা আমি জানি, কিন্তু আমাকে তো প্রশ্ন করতেই হবে। বিরিয়ানি খেতে ভালোবাসিস না চাইনিজ খেতে, নাকি ইটালিয়ান? ঠিক না, না অত দেশ বিদেশ না গিয়ে আমি চায়নাতেই ভালো আছি। আমি ভীষণ চাইনিজ লাভার, ভীষণ ভাবে চাইনিজ ভালোবাসি, কিন্তু বিরিয়ানিও এখন তোদের পাল্লায় পড়ে কিন্তু বেশ ভালোবেসে ফেলেছি। আমার চ্যানেলে মোটামুটি সবাই বুঝে গেছে যে মহিলা খুবই বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি প্রমোশন করে। যদি কেউ ভালোবেসে পাঠাতে চায় নিশ্চয়ই পাঠাতে পারে, ভালো করে খেয়ে রিভিউ দেবো আমি। একদম বিরিয়ানিটা হচ্ছে মানে আমাদের কি হয় তুই তো জানিস, মানে আমি ধর কোথাও বাইরে বেড়াতে গেছি 1 সপ্তাহ 2 সপ্তাহ, দেশ বিদেশ, এসেই আগে ব্যাস এসেই মনে হয় পরের দিন বিরিয়ানি খেতে হবে, তারপর থেকে দিনটা ভালো শুরু হবে। আমাদের ইনফ্যাক্ট এরকমও হয়েছিল, মনে আছে ট্রেন থেকে হাওড়ায় নেমে আমরা আগে খেতে গেছি বিরিয়ানি। আমরা শান্তিনিকেতন থেকে ফিরছিলাম, আমরা ট্রেন থেকে নেমে বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি এসেছি। মানে এতটাই আমরা ফুডি, সেটা সত্যি সত্যি। চেহারা মানে আমি ঠিক জানি না, মানে যারা ভীষণ তারাও খেতে ভালোবাসে সেটা নয়, সবসময় চেহারা দিয়ে বিচার করবে না। চেহারা মানে যাদের মন ভালো হয় তাদের চেহারাও ভালো হয়, এটা সত্যি কথা। তো মানে খাওয়াটা হচ্ছে একটা ডেইলি জীবনযাত্রার একটা ইম্পর্টেন্ট পার্ট, একদম। সেটাকে বাদ দিয়ে তো আমরা কোনো কিছু ভাবতেই পারি না কখনো। এবার মানে বাড়িতে লুচি হয়, মাসি থাকলে হয়। নিজের পক্ষে খুব কঠিন ব্যাপার ওই মেখে লুচি করাটা, যখন মাসি থাকে সত্যি হয়। আমি তখন ভেজে দিচ্ছি, কারণ একটা হেল্পিং হ্যান্ড দরকার হয়। সারাদিন কাজকর্ম করে লুচি খাবো বলে 2 ঘন্টা ধরে লুচি করাটা একটু টাফ, কিন্তু লুচি প্রচন্ড দুর্বলের জায়গা আর কি, খুবই দুর্বলতা। রোববার সকালে লুচি আর দুপুরে মাংসের পাতলা ঝোল, এই খেয়েই তো মোটামুটি বড় হওয়া।
লেবু দিয়ে গন্ধরাজ লেবু, সেটা 250 বললে খিদে পেয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, ফোন খুললি সারাদিন ফুড ব্লগাররা নানা ধরনের ভিডিও করছে। কেউ পরোটা বিক্রি করছে, নাম নিলাম না, দর্শকরা বুঝে যাবে। কেউ বিরিয়ানি তো ছোট ছোট করছে, অনেক কিছু করছে। তোর তো মানে এই যে এই ভিডিওগুলো দেখে তোর রিয়াকশন কি হয়? রিয়াকশন হয় একটা হোপলেস রিয়াকশন। কারণ রিসেন্টলি আমি পাহাড়ে গেছিলাম, সেখানে একজন আমাকে বললেন, গাড়ির ড্রাইভার, আচ্ছা আপ তো ওয়াঁ সে হো কলকাতা সে, ও পরাঠা বিক্রি হতা है, ওয়া পরাঠা বিক্রি হতা है। আমার মানে এত লজ্জা করলো, মানে কলকাতায় থাকি বলে কলকাতার আর কোনো কিছু নিয়ে আলোচনার কারোর মনে হচ্ছে না। পরোটা বিক্রি হয় স্টেশনে, এবং যিনি করেন আর কি তিনি এতটাই ফেমাস হয়ে গেছেন যে সেইটা আমাদেরকে মানে পরিচয়ের একটা জায়গা হয়েছে। এগুলো খুবই মানে খেলো মনে হয় আমার, আর কিছুই না। আর প্রবলেম হচ্ছে দেখবি একটা যদি তুই দেখে ফেললি, পর পর মানে যত বিরিয়ানির দোকান আছে গজিয়ে উঠছে সবারটা তোকে দেখতে হবে। অ্যাকচুয়ালি বিরিয়ানি ব্যাপারটা ধর যারা ভালোবাসে তারা তো পাগল হয়ে যাচ্ছে এত বিরিয়ানির ভিডিও দেখে। একদমই তাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি জানি না এটা কতটা লোকে মানে ঠিকভাবে আমার কথাটা নেবে, কলকাতার যে ফুড ব্লগাররা আছে না, মানে আমি এরকম প্রচুর ফুড ব্লগারদের চিনি যারা আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড, কিন্তু তারা খুব ভালো কাজ করে, কিন্তু সেই সংখ্যাটা না কমতে কমতে একদম নিচে এসে ঠেকেছে। আর এত আজে বাজে ভিডিও, খাবার নিয়ে নোংরামো, মানে এই জিনিসগুলো নিয়ে কেউ বিরোধিতা কেন করে না আমি বুঝি। লোকে কিন্তু শেয়ার করছে, বাজে বাজে কথা বলছে, কিন্তু কেউ ওই ভিডিওগুলোকে মানে ব্লক করছে না বা তাদেরকে মানে কিছু বলছে না, মানে সেটা কোনো স্টেপ নিচ্ছে না। মানে কেন এগুলো হচ্ছে? মানে আমি জানি না, মানে এত লজ্জা লাগে যে কলকাতাকে নিয়ে অনেক রকম কথা হতে পারে। আরে ভিক্টোরিয়ানই বলো তুমি, কলকাতায় হাজার একটা আছে, কত কি আছে ভালো জিনিস, কত বড় বড় লেখক আছে, তাদের নিয়ে কথা বলো, সেই সব কোনো ব্যাপার নয়। কলকাতায় মানে তোমার কি বলছে পরোটা, সব থেকে বড় কথা কি বলতো, যে দেখ একটা দোকান হলো, সেটা নিয়ে একটা রিলস হলো, ঠিক আছে, কিন্তু সেটা লেভেলটা এমন নিচের দিক থেকে হচ্ছে, এত খারাপ ভাবে প্রমোশন হচ্ছে। আমি যেহেতু কন্টেন্টেরই মানুষ, আমি সেই জন্যই তোকে প্রশ্নটা করলাম, যেহেতু তুই এসব নিয়ে কাজ করিস, যে মানে এই তোদের রিয়াকশন কি হয়? মানে কি বলতো, সত্যি কথা কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, দেখ শেষ অব্দি আখেরে ব্যবসা, পুরো ব্যাপারটাই বিজনেস। তো চটকের যুগ এখন এমন হয়ে গেছে না, তুই ওই যে ধর একটা ভালগার কিছু দেখিয়ে দিলি, একটা খারাপ একটা বিপ শুনিয়ে একটা ভিডিও দিলি, সেটা লোকে এতই দেখে, এবং সেটার পরে সেটা রেজাল্টে এতটা টাকাই তাদের ইনকাম হচ্ছে, বিজনেস হচ্ছে, সেটা তুই মেটা থেকে বল বা যাই হোক, সেই জন্যই লোকে এগুলো করছে। মানে একজনেরটা থেকে আজকাল লোকজন তো মানে যারা ধর বড় হচ্ছে, আমি লোকজনের কথা বাদ দিলাম, যারা বড় হচ্ছে, পড়াশোনা করছে, কলেজে পড়ছে, তারা কিন্তু আর চাকরি করবে এটা ভাবছে না। তারা ভাবছে আমি ডেইলি ব্লগিং করি, আমার কাছে ফোন আছে, আমি ফুড ব্লগার হয়ে যাই, বা আমি ট্রাভেল ব্লগার হয়ে যাই, আমার এটা দিয়ে প্রচুর পয়সা, আমি যদি একটু খারাপ ভাবে একটা কন্টেন্ট শো করি, আমার রিচটা বেড়ে যাবে। আসলে কি বলতো, ব্লগার যারা প্রকৃত ব্লগার, বা তোরাও যেটা করছিস, সেটা চ্যানেলকে এত সুন্দরভাবে দাঁড় করাচ্ছিস, এত কোয়ালিটি কন্টেন্ট আছে, এটা তো খুব ভালো প্রফেশন আমার মনে হয়। যদি কেউ ব্লগিং করতে চায়, ভীষণ ভালো, কিন্তু দ্য ওয়ে দে আর ডুইং, ওর ইজি ওয়েটা যেটা দেখছে, সেটা খুব ন্যাস্টি আমার মনে হয়। আমার মনে হয় সেটা কিন্তু কলকাতাতেই, হ্যাঁ, এটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলই। হ্যাঁ, তুই বাইরে যখন দেখবি এতটা মানে, আমার ওটা মনে হয় কলকাতার লোকজন ব্যাপারটাকে ভীষণই মানে সহজ সরল। হ্যাঁ হ্যাঁ, একদম। মানে ওয়ার্ডটা আমি জানি না, মানে লোকজনের শুনে খারাপ লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি খুব সস্তা করে দিয়েছে। সস্তা, এই ব্লগিং ব্যাপারটাকে সস্তা করেছে, কিন্তু এটা কিন্তু এতটা সস্তা নয়, কখনোই না। যথেষ্ট কোয়ালিটি মেইনটেইন হ্যাঁ, করে অনেক কাজ করা যায়। ডেপথের দরকার, মানে কন্টেন্টের জোরালো কন্টেন্ট দরকার। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, এই মানে সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও দেখে কোথাও এরকম কোথাও খেতে গেছিস রেস্টুরেন্টে, যেখানে গিয়ে ভীষণই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে? নাম নিতে হবে না, অভিজ্ঞতা বললেই হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম প্রচুর, বিশেষ করে সল্টলেকে প্রচুর ক্যাফেজ আছে যাদের মোটা চওড়া বিলও হয়, সেখানে আমি ভিডিও দেখে খেতে গেছি। সেখানে এমনই খাবার, মানে তখন মনে হয়েছে আমার বাড়িতে তাদের ডাকি, তারা এসে যদি খেয়ে তারপরে বেটার কিছু করতে পারে। মানে এরকম প্রচুর আছে। মানে কি হয় বলতো, ধর তুই কোনো ইনফ্লুয়েন্সারকে ডাকলি, ডেকে পেড প্রমোশন করলি, সে তো সবই ভালো বলছে, এক গাদা চিনি দিয়ে একটা কফি করলেও সে বলছে দুর্দান্ত খেতে, কিন্তু সেটা তো আমাদের জন্য ভালো নয়। এটা কোথাও আমার মনে হয় বায়াসড হয়ে যাচ্ছে। মানে যেহেতু এখন এই প্রমোশনের যুগ, তো অথেন্টিক যেটা অনেস্ট রিভিউ পাওয়া যায় না।
আমার মনে এরকম অনেক ছোট ছোট দোকান আছে বা অনেক ফুড জয়েন্ট আছে যাদের কোনো মানে এগুলো প্রমোশনের প্রয়োজন পড়ে না। এক্স্যাক্টলি, এরকম আছেও কিন্তু নেই প্রমোশন, কিন্তু ভীষণ ভালো মানে সেখানে আমরা কিন্তু বারবার খেতে যাই, বারবার যাই, এবং একদমই কোনো প্রমোশনের প্রয়োজন পড়ে না, খুবই ভালো খাবার, ভালো ওয়ার্ড অফ মাউথ, একবার ভালো করে খেলে অনেক তখন বছর আবার ধরে তারা আসবে। কাজ করে যাচ্ছে, তাদের কিন্তু এই নোংরামি গুলো করতে হয় না, প্রয়োজন হয় না। সেটাই। বা এরকমও তো অনেক জায়গা হয়েছে, ধর মানে আমার সাথে তো হয়েছে, মানে আমি কোনো একটা জায়গার সম্বন্ধে খুবই একটা নেগেটিভ কথা শুনেছি, কারোর থেকে ভালো শুনেছি, নিজেরা গিয়ে দেখেছি ভালোই লেগেছে, কিন্তু তার নেগেটিভ ভিউটা অনেক বেশি, যে না ওর এটা ভালো না, ওটা ভালো না। অ্যাকচুয়ালি ভালো, হয়তো সেই জায়গাটা ছোট, সেরকম সাজানো গোছানো নয়, তার জন্য তার নেগেটিভ রিভিউ। ওই যে বললাম, হয়তো নেগেটিভ রিভিউ করে এত ভালো কিছু ভিউজ এসে গেল, কমেন্ট এসে গেল, তার ভিডিওটা চলে গেল, ভাইরাল হয়ে গেল, তাই ওটা নেগেটিভ, তার কপালটাই খারাপ অ্যাকচুয়ালি। কিন্তু এইটাই চলছে চারিদিকে। আচ্ছা, এই যে তুই মাদের তো প্রচুর দায়িত্ব, এবার বাড়িতে যে রান্না বান্না গুলো করিস সেগুলো কি সবই মেয়ে কেন্দ্রিক, মানে মেয়ে যা ভালোবাসে তাই রান্না হবে? ভীষণ, একদম ঠিক ধরেছিস, একদম। আর ও যেহেতু এখন একটু বড় হয়েছে, মানে ও আমাদের মতোই ফুডি হয়েছে, তো ও যেটা ভালোবাসে, যেটা ওর পছন্দ হবে, ওটা ভেবেই করা। প্রতিদিনের রান্নাটা ও যেরকম ভালোবাসে। এবার তারপরে কিছু তো মানে পুষ্টিগুণ খাওয়ারও করতে হয় জোর করে, কিন্তু শি ইজ ভেরি ওবিডিয়েন্ট, মানে আমি জানি, মানে ওকে বললে ও তিতো থেকে সবটাই খেয়ে নেয়, মানে মা করেছে বললে খেয়ে নেবে, হ্যাঁ নিম পাতাটাও খেয়ে নেবে, এটা একটু সেফ সাইড, খেয়ে নেবে, তাই তো। তো এমনি আজকে তুই কি শেয়ার করবি, কি রেসিপি? হ্যাঁ, যেটা আমি ভেবেছি, যেহেতু আড্ডাটাই আজকে মেন, তো রান্নাটা কাঁচা লঙ্কায়, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, যে তোর এত বড় চ্যানেলে এত ভ্যারাইটি অফ কুকিং এর মাঝে একটা রান্না দেখানো, কিন্তু যেহেতু আমি রুহিকে নিয়ে এত গল্প করছি, তাই জন্য চাইছি ওর চটপট করে আমি যে টিফিনটা বানাই, আর যেটা ওর খুব ফেভারিট, সেটা হচ্ছে একটা চিকেন আর মাশরুম স্যান্ডউইচ, যেটা ও স্কুলে যেদিন নিয়ে যায় সেদিন মন ওর ভালো থাকে। তো সেইটাই ভেবেছি আজকে দেখাবো। তো যারা আছো, মানে ছেলেমেয়েরা যারা, সবাই নিশ্চয়ই স্যান্ডউইচ বানায়, কিন্তু চটজলদি একটা নতুন রেসিপি, সেটার জন্য আজকে দেখাবো। আমরা তো রান্না করবোই, কিন্তু তার আগে তোকে 5টা কোয়েশ্চেন করবো, একটু মজাদার, সেরকম কিছু নয়, মানে মজাদার কিছু কোয়েশ্চেন, যেটা তোর মাথায় ফার্স্টে আসবে তুই সেটাই আনসার করবি, তারপর আমরা রান্নাটা করতে যাবো। এবং রান্নাটা করতে যাওয়ার আগে রুহির সাথেও একটু আলাপ করব, মানে ওর মেয়ের সাথেও একটু আলাপ করব, আর রুহির থেকেও জানবো যে রুহি কি খেতে ভালোবাসে মায়ের হাতে। আচ্ছা, মানে তোকে যে 5টা কোয়েশ্চেন করবো বললাম, তার মধ্যে প্রথম প্রশ্ন আমার যেটা মাথায় আসছে, ধর তুই একটা মা, তো সারাদিন প্রচুর কাজ থাকে, তুই নানা রকম কাজেও ব্যস্ত থাকিস, মানে ধর কোনো একদিন যেদিনকে তুই সারাদিন প্রচুর কাজ করেছিস, ক্লান্ত, মাদার ডিউটি করতে করতেও ক্লান্ত, সেদিনকে দিনের শেষে কমফর্ট মিলটা কি তোর? সত্যি কথা বলছি, খুব খারাপ শুনতে লাগবে, হাতটা খুলে দুটো অ্যাপের মধ্যে একটাতে অর্ডার দিয়ে দেওয়া, ব্যাস। তখন কমফর্ট হচ্ছে আমার বিছানা থেকে না উঠে খাবারটা দরজায় বেল দিয়ে চলে। এতদিনে কেউ একটা সত্যি কথা বললো, এটা একদম সত্যি। অনেকেই বলবে যে সেদ্ধ ভাত, ঘি ভাত, সেটা করতেও তো উঠতে হবে অ্যাকচুয়ালি। এতদিনে কেউ একটা সত্যি কথা বললো যে কমফর্ট মিলটা হচ্ছে খাবারটা অর্ডার করে দিলাম। যখন, হ্যাঁ একদম একদম, যখন আর পারা যাচ্ছে না, তখন বেশ অর্ডার করে দাও, টেকনোলজি একটু ইউজ করো। আচ্ছা, এরকম একটা কোনো সেকেন্ড কোয়েশ্চেন তোকে করি, এরকম কোনো খাবার আছে ধর যেটা মানে তুই একদম পছন্দ করিস না খেতে, কিন্তু তোর মেয়ে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের জন্য তোকে খেতে হয় জোর করে, এরকম কিছু আছে কি? যাতে মেয়েও খায়, তুইও মেয়েকে দেখাচ্ছিস আমিও খাচ্ছি, দুজনে খেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ। মানে আমি ছোটবেলা থেকে আমার মা মেরে বকে খাওয়াতে পারেনি, কিন্তু আমি এখন জানি সেটা খাওয়া শরীরের পক্ষে ভালো। আমি মেয়েকে মোটামুটি রেগুলার একটু হলেও দেওয়ার চেষ্টা করি, আর ওর পাশে বসে নিজেকেও খেতে হয়, দেখানোর। তুই খুব ভালোবাসিস পেঁপে সেদ্ধ খেতে? ভালোবাসি। মেয়ে আজকে জেনে গেল যে মা এরকম করে, সব সিক্রেট জেনে যাচ্ছে তোর চ্যানেলে এসে। আচ্ছা, এবার একটা খুব স্পাইসি কোয়েশ্চেন করি, মানে তোকে যদি তুই এই মুহূর্তে লাইফের যে স্টেজে দাঁড়িয়ে আছিস, এইটার সাথে যদি কোনো একটা খাবারের কম্পেয়ার করতে বলে, যেটা দিয়ে তুই লাইফটাকে এখন ডেসক্রাইব করতে চাস, কি খাবারের নাম হতে পারে? সেটা হতে পারে, একটু বুঝিয়ে বলি, সেটা হতে পারে একদম ফুচকা। তার কারণ ফুচকাটা পেলাম, খেলাম, দারুণ লাগলো, টাকাটা দেওয়ার আগে ওই যে একটু টক জল, মানে ওই যে আশায় আছি আমি যে একটু ভালো আরো কিছু পাবো, তো লাইফটা আমার ঠিক ওখানেই আছে, যে আই এম হোপিং কি খুব ভালো কিছু লাইফে আসতে চলেছে। তো একটু ফুচকার পরে
ওই নিশ্চয়ই আসবে। টক জলটার মতো হ্যাঁ, আমার হ্যাঁ। এখন status life-এ। আচ্ছা, তোকে আর একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে বাড়িতে ধর বাচ্চা বড় হচ্ছে, বাচ্চাদের সবকিছু খাওয়াটা তো ঠিকও নয়, তো এরকম কোনো খাবার আছে যেটা ধর রুহির থেকে তুই লুকিয়ে লুকিয়ে রাখিস, রুহি মানে রুহি ঘুমিয়ে পড়লে তুই খাস, এরকম কিছু আছে কি? এরকম কিছু আছে মানে করে ঠিক পারি না, তার কারণ হচ্ছে রুহি যতক্ষণে ঘুমোয় তার আগে পারলে আমিই ঘুমিয়ে পড়ি। সেটা তো আর আমি সেটা যদি আমি কোনো এই একটা ছোট ভিডিও ক্লিপিং তুলে রেখে দর্শকদের দেখাতে পারতাম যে তুই কিরকম ভাবে ঘুমোতে পারিস, ভালোবাসি আর কি। তাহলে তো মানে কিন্তু বিস্কিটস কুকিজ এগুলো রুহির প্রচন্ড আর কি ক্রেভিং হয়, যেটা সারাদিনই ওর মানচিং চলে, যেটা ডাক্তারও বলেছে একদম ভালো নয়। সেটার জন্য চেষ্টা করি একটু প্যাকেটগুলো দূরে দূরে সরিয়ে টরিয়ে রাখতে, কিন্তু ও মোটামুটি এতটুকু বোকা নয়, ও খুঁজে পেতে খুলে খেয়ে নেয় এবং খালি প্যাকেটটা ফ্রিজে সুন্দর করে রেখে দেয়। আমি হাত দিয়ে দেখি ভেতরে কিছুই নেই, শুধু একটা প্যাকেট আছে মানে। আচ্ছা, এবার লাস্ট একটা কোয়েশ্চেন করি, সেটাও একটু স্পাইসি কোয়েশ্চেন, স্পাইসি কন্ট্রোভার্সিয়াল, যেরকমই তুই ভাবিস না কেন। আচ্ছা, মানে একটা খাবার দিয়ে ডেসক্রাইব করতে পারিস তোর এখন রিলেশনশিপ স্ট্যাটাসটা? বাহ, এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ স্পাইসি, আবার এটা সময় সাপেক্ষ উত্তর দেওয়ার জন্য। রিলেশনশিপ স্ট্যাটাস, হ্যাঁ সেটা আমি বলতে পারি যে হোম স্টাইল আলু ভাজা। এইটার কারণটা খুব ব্যক্তিগত, কিন্তু ওই যে হোম স্টাইল আলু ভাজার যে কমফর্ট আছে, আমরা যতই বিরিয়ানি খাই, যতই ফুচকা খাই, যতই চাইনিজ খাই, সেসব দিয়ে ওই আলু ভাজা ঘি ভাতের একটা আরাম আছে। আর হোম স্টাইল, হোম স্টাইল একদম হোমি স্টাইল, হোমি স্টাইল, এই ওয়ার্ডটার একটা কারণ আছে, সেটা ক্রমশ প্রকাশ হচ্ছে, দেখা যাক কবে প্রকাশ করা যায়। সেই তো হোম স্টাইল আলু ভাজা, এটা এটা হচ্ছে আদ্রিতার এখন রিলেশনশিপ স্ট্যাটাস। রাইট। ওকে ওকে। আমার নাম সোহাদ্রিতা দত্ত, একটু কঠিন কিন্তু সবাই আমাকে রুহি বলেই ডাকে। সোহাদ্রিতা, কি করতে বেশি ভালোবাসিস? নাচতে সব থেকে ভালোবাসি, কিন্তু ওইটা ছাড়া মায়ের হাতে খেতে ভালো। খাওয়াটা কমন। এটা বলে রাখি, রুহি কিন্তু খুব ভালো স্টুডেন্ট, ভীষণ ফোকাসড। আজকেই ও রেজাল্ট বেরিয়েছে, ও ক্লাসে ফার্স্ট হয়েছে, ভীষণ ভালো পড়াশোনায়, তেমন সুন্দর লেখে, রুহি খুব ভালো লেখে। আমার মনে হয় এটা ওর মাও খুব একটা ওকে নিয়ে কতটা বলে আমি জানি না, বাট আমি বলতে চাই ও ভীষণ ভালো লেখে এবং ও ভীষণ কাইন্ড হার্টেড একটা বাচ্চা, যেটা আজকের দিনে ভীষণই রেয়ার, দেখা যায় না। আজকালকার বাচ্চারা যেরকম হয় তার থেকেও একদমই আলাদা। এটা না আমি ভালোবাসি বলে বলছি না, বাট এটা ওর সাথে যেই মিশেছে সেই কতটা বলবে যে ও কতটা ভালো মনের মানুষ, এবং তার ক্রেডিটটা অবশ্যই তোর, তুই ওকে নিজে বড় করছিস এবং হ্যাঁ মানুষের মতো করে মানুষ করছিস। এবার রুহির কাছে যাই, রুহি কি খেতে ভালোবাসিস সব থেকে? মানে সবকিছু ভালো লাগে, কিন্তু সব থেকে ভালো লাগে হচ্ছে মায়ের হাতে মাটন খেতে। মায়ের হাতে মাটন খেতে। আর বাইরে কি খেতে ভালো লাগে? বাইরে বাইরে বোবাটি। বোবাটি। আচ্ছা, এই যে স্কুলে যাস, টিফিন নিয়ে যাস, তো টিফিনটা কি মায়ের সাথে আগের দিন রাতে আলোচনা করিস যে কালকে কি টিফিন নিবি? না, আমি এরকম আমাকে গ্যারান্টি করেই রেখেছি যে ভালোই হবে। ও গ্যারান্টি করে রেখেছে যে ভালোই হবে। তো মানে সব থেকে কোন টিফিনটা খেতে ভালোবাসিস? যেটা আজকে মা করবে সেটা একটা সারপ্রাইজ, সেটা তো অলরেডি ভালোবাসি, কিন্তু মা সবকিছু নতুন নতুন দেয়, নতুন নতুন ট্রাই করে। কি কি নতুন কি খেয়েছিস মায়ের হাতে? মা একটা ভেজিটেবল প্যানকেক করে, সেটা খুব ভালো, এবার হেলদি নাকি জানি না, এবার খুবই ভালো খেতে লাগে। আর তার সাথে মা আমি জানি না কিভাবে করে, কিন্তু গলা রুটি এরকম একটা গোলা রুটি করে, কিন্তু আমি অন্য স্টুডেন্টের টিফিনে দেখছি খুব বাজে দেখতে, কিন্তু আমারটা খুব ভালো দেখতে হয়। তার মানে এইটুকু বাচ্চাও বোঝে যে খাবারটা দেখতে যদি প্রথমে ভালো হয় তাহলে এমনি খেতে ভালো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। মা তো তোকে এত রকমের রান্না বান্না করে খাওয়ায়, তুই মাকে কোনোদিনও কিছু করে খাইয়েছিস, চেষ্টা করেছিস কখনো কিছু করার? হ্যাঁ, চেষ্টা তো করেছি, কিন্তু ওটা ভালো হয়েছে নাকি মা তো বাজে বলবে না, মা ভালোই বলবে। আমি একবার চকলেট দিয়ে অনেক কিছু করি, বাবা হার্ট শেপের একটা চকলেট বানালাম চকলেট দিয়েই, মা খেয়েছে, এবার মায়ের ভালো লেগেছে নাকি। ছোট করে বলি, সেটা হচ্ছে আমার খুব একদিন শরীর খারাপ, বাড়িতে যথারীতি আমি আর ওই রয়েছি,
সেখানে আমি উঠে যে মানে কিছু খাবো বা কিছু সেটা ইচ্ছেও করছে না, আর ও তখন হঠাৎ করে সে আমাদের ছোটবেলায় তো ছিল মনে করবি দুটো মেরি বিস্কিট, তার মাঝে সেই বাটার দিয়ে চেপে ওটা আমাকে 4টে বিস্কিট এরকম করে এনে দিয়েছে। ওটা মানে সত্যি মানে ওটা যে কি একটা কমফর্ট ফুড, আর ওটা যে আমার কি লেগেছিল যে ও তখন আরো বেশ কিছুটা ছোট, যে মার খিদে পেয়েছে, মা শুয়ে আছে শরীর খারাপ, ও সঙ্গে সঙ্গে ওর যতটুকু ক্ষমতা ও ফ্রিজ খুলে ওই বাটারটুকু বার করে গ্যাসে হাত দেওয়া বারণ জানে, তাই ও বিস্কিট দিয়ে দিয়েছে। মানে আমি এই কারণে বললাম যে ওর মনটা খুব অন্যরকম না, আজকালকার দিনে বাচ্চারা, আমরা ছোটবেলায় অন্যরকম ভাবে বড় হয়েছিলাম, তাই আজকালকার দিনের বাচ্চারা একটু তো অন্যরকম, মানে এতটা থটফুল হওয়াটাও কিন্তু খুব বড় ব্যাপার। তুই মার সম্বন্ধে দুটো লাইন বলতে পারিস? মাকে হ্যাঁ দুটোই বল, তিনটে হলো কেউ বলবে না। প্রথম কথা যে মা তো আমার মা খুব নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট, এবার ফাইন্যান্সিয়ালি বলো বা আমাকে সাপোর্ট করার জন্য মা সবসময় আমাকে শেখায় যে তুইও ইন্ডিপেন্ডেন্ট হোক, এটা তোমার বড় হয়েও কাজ আসে। সেটা আমি মা আমার একটা ডিফারেন্ট টাইপ অফ ইন্সপিরেশন আর মোটিভেশন। আর সেকেন্ড হচ্ছে মা অফকোর্স আমাকে খুবই ভালোবাসে, তো এই যে ভালো স্টুডেন্ট বা ভালো কাইন্ড হার্টেড একটা পার্সন সব মায়ের জন্যই করি, যাতে মা পরে আমাকে প্রাউড হতে পারে, যেরকম আমি মায়ের এখন প্রাউড। খুব সুন্দর। আমরা বেশ অনেকক্ষণ আড্ডা মেরেছি, আড্ডা কোনোদিনও শেষ হবে না, মানে এই আড্ডাটা চলতেই থাকবে, কিন্তু আমাদের একটু ব্রেক দিতেই হবে, তার কারণ হচ্ছে রান্না একটা রেসিপি যেটাও শেয়ার করবে, আর অনেক মাদের খুব হেল্প হবে, কারণ বাচ্চাদের টিফিন একটা বেশ বড় কনসার্ন। তো তাহলে চল এবার রান্নাঘরে যাওয়া যাক, এবার একটু রান্নাটা করি, রান্না করতে করতে বাকি গল্প করব। আচ্ছা, তোর সাথে এতক্ষণ উপরে আড্ডা মারলাম, রেসিপি শেয়ার করার টাইম এসে গেছে। আজকে কি রেসিপিটা শেয়ার করছিস আর একবার একটু বলে দে। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে চিকেন আর মাশরুম স্যান্ডউইচ, যেটা ভীষণ ইজিয়েস্ট ফর বলতে গেলে টিফিন আর কি, অফিস বল বা স্কুল বল কলেজ বল। তো কি কি লাগছে চটপট উপকরণগুলো একবার দেখিয়ে নে, কি কি লাগছে আমাদের। ব্রেড লাগছে, যেটা স্যান্ডউইচ ব্রেড যদি বড় হয় আরো ভালো, আমরা এটা হাতের কাছে পেয়েছি তাই এটা নিচ্ছি। সঙ্গে একটু শ্রেডেড চিকেন আছে, একটু বয়েল করা, জাস্ট একদম নুন দিয়ে অল্প সিদ্ধ করা, একটু মাশরুম, কিচ্ছু করা নেই, জাস্ট ধুয়ে কেটে রাখা, নুন, বাটার, মেয়োনিজ আর অল্প ক্যাপসিকাম, একটুখানি গার্লিক লাগছে আর একটু পেঁয়াজ লাগছে, আর অল্প যদি হার্বস থাকে কারো সেই হার্বস লাগছে, আর গোলমরিচ লাগছে। ব্যাস দ্যাটস ইট। চিজ, হ্যাঁ লাস্টটা তো লাগবে, বাচ্চাদের আবার চিজ না দিলে হয় না। তাহলে আমাদের রান্নার প্রথম স্টেপটা, হ্যাঁ প্রথম হচ্ছে আমি একবার অন করে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রথমে তাহলে মাখন দেবো? হ্যাঁ একদম শুরুতে আমি তাহলে শুধু প্যানে একটু মাখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু এটা মেল্ট হলো, মাখন আবার তাড়াতাড়ি জানিসই পুড়ে যায়, সেই জন্য আমি একটু মেল্ট হতে হতে গার্লিক গুলো দিয়ে দিলাম সবগুলোই, মোটামুটি যা আছে। একটু হাত লাগাচ্ছি, হ্যাঁ নিশ্চয়ই, রান্নায় হাতের একটা স্বাদ থাকে। গার্লিকটা জাস্ট একটু ফ্রাই হবে, কারণ দেখবি রসুনের ফ্রাইয়ের গন্ধটা ভীষণ আমাদের পছন্দ। রসুন একটা খুব মানে কাজের জিনিস যে কোনো রান্নাতে, যে কোনো রান্নায়। যে একটু দেখ লাল লাল ভাজা হয়েছে, এবার আমি পুরো হ্যাঁ গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ গুলো দিয়ে দেবো, একদম ফাইনলি চপ পেঁয়াজ। কোনোটাই খুব বেশি ফ্রাই হবে না, বুঝলি তো, ভীষণ লাল লাল। আমরা বেসিক্যালি স্যান্ডউইচের ফিলিংটা বানাই। হ্যাঁ হ্যাঁ একদম একদম ফিলিংটা বানাচ্ছি, সেই জন্য অল্প একটু নুন এটা দিয়ে দেবো, অ্যাড করছি। হ্যাঁ যেহেতু মাখন আছে, মাখন তো অলরেডি, হ্যাঁ হালকা সল্ট দিলাম, তাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি করে একটু সফট হয়ে গেল। এরপর যেটা দেবো সেটা হচ্ছে চিকেন। আচ্ছা, এটা কি তোর ডিম দিয়েও তো করা যায়? হ্যাঁ একদম আরামসে, ডিমটা তো আরো বেশি অ্যাভেলেবেল, বয়েলড এগ করেও তুই এটা করতে পারিস। কি হয়, একটু ফ্রাই করে নিলে টেস্টটা একটু ভালো হয়। আমি না একটু আস্তে করে দিচ্ছি। হ্যাঁ চিকেনটা দেবো এবার। চিকেন তো মোটামুটি বাড়িতে থাকেই, আর এটা কি সুবিধা বলতো, জাস্ট 2-3 পিস চিকেন সলিড নিয়ে নিলেই, কারণ ওই সলিড চিকেন দেখবে অনেক সময় বাড়িতে কেউ খেতে চায় না, ওগুলোকে রেখে দিয়ে স্যান্ডউইচ বানানো। আমি তো পুরো তাই করি, সলিড গুলোকে তুলে রেখে দিই একটা বাটি করে, যখন ব্রেকফাস্টের টাইম হয় তখন বা টিফিনের একদম বানিয়ে দিই। প্লাস তোর এই পিসগুলো দিয়ে অনেক কিছুই হয়, তারপর তুই বয়েল করে রেখেও দিতে পারবি, তাই না? মানে তুই নুডলস বানা বা এটা বানা, সবকিছু দেখ, যেহেতু সবকিছু আগে সিদ্ধ করা, তাই একদমই টাইম লাগবে না। এরপরে আমি দিয়ে দেবো মাশরুমটা। মাশরুমটা জাস্ট ধুয়ে
কেটে রাখা, আর কিচ্ছু করার নেই। অনেকে মাশরুম গরম জলে না ওগুলো টুটিয়ে নেয়, সেটা যখন তুই অনেক পুরনো মাশরুম হবে, হ্যাঁ এটা একদম ঠিকঠাক আছে। এইবার দেখ বেশ কিছুটা ব্যাপারটা আর কি একটু মজে গেছে। স্টার্টার হিসেবে কি ভালো, খুব ভালো। এটা ইনফ্যাক্ট আমরা কিন্তু ব্রেডে না দিয়ে স্টার্টার হিসেবে খেতেই পারি। আর ডায়েট বেসিক্যালি ফুডি, তাই আমরা যখনই যেখান থেকে ভাবি যে এই খাবারটা তো এভাবেই খাওয়া যায়, সেরকম মাথাতে বেরোতেই থাকে আমাদের। আর এই যে ডায়েটের ব্যাপারগুলো নিয়ে ভাবি, এটা কিন্তু ভীষণ ভালো, মানে হেলদিও। তুই কেউ যদি বাটারটা স্কিপ করতে চায় অলিভ অয়েল করতে পারে। হ্যাঁ, অল্প বিস্তর বাটার একটু স্কিন চুলের জন্য দরকার আমার মনে হয়। আচ্ছা, এবার একদমই শেষের দিকে আমি ক্যাপসিকামটা দিচ্ছি। যদি কেউ বেল পেপার দিতে চায় আরামসে দিতে পারে। যত জিনিস দেবে তত খেতে ভালো হবে। আমরা যেহেতু খুব চটজলদি দেখাতে চাইছি, সেই জন্য খুব কিছু লাক্সারি ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি না ইচ্ছে করেই। আচ্ছা, এবার অনেকটাই হয়ে গেছে, কারণ ক্যাপসিকাম দিয়ে আমরা খুব বেশি ভাজবো না, একটু তো পড়লে ভালো লাগবে, রংটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য গোলমরিচ আর হার্বস যেটা থাকবে আর কি, সেটা একটুখানি, পুরোটা দেবো না কারণ লাস্টে একটা মিক্সড করার ব্যাপার আছে। কিছুটা হার্বস তো দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি কারণ আমরা এটা ফ্রাই এর পর স্টাফিংটা বানাবো একটু ঠান্ডা করে। আচ্ছা, মোটামুটি কিন্তু আমার ফ্রাইটা রেডি। আচ্ছা, হয়ে গেল, বেশিক্ষণ লাগে 2-3 মিনিট হার্ডলি লেগেছে, 2-3 মিনিট। এটা জাস্ট একটু ঢাকা দেবো, তাহলে কি হবে জিনিসগুলো একটু ময়েস্ট হবে। ওকে ওকে। মোটামুটি 2-4 মিনিট ছিল ঢাকা। এইবার তাহলে এটা আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে একটা ধর বলে তুই মিক্সিং বাউল, হ্যাঁ মিক্সিং বাউলে পুরো ব্যাপারটাকে আমি ঢেলে নিলাম। আচ্ছা, এটা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এটা এমনি খাওয়া যাবে, এমনি মানে এটা তো এমনি স্পুনে করে বসে সিনেমা দেখতে দেখতে বসে খাওয়া, বেশ সুন্দর ফিলিং খাওয়ার। ভালোবাসে না তাদের, মানে যে কোনো কিছু জোগাড় করে নেয়, জোগাড়ু। আচ্ছা, তাহলে পরের স্টেপটা কি? পরের স্টেপটা হচ্ছে আমি এটার মধ্যে যেগুলো মেশাবো, যেটা বললাম আমি একটু হার্বস রেখে দিয়েছিলাম, সেই হার্বসটুকু আমি পুরোটা দিয়ে দিচ্ছি। ওকে। এবার হচ্ছে আমার একটা স্পুন এখানেই আছে, স্পুন নিচ্ছি। শরীরের জন্য যদিও মেয়োনিজ খুব একটা উপকারী নয় আমরা জানি, কিন্তু একটু চটপটে খাওয়ার জন্য, আর স্যান্ডউইচে মেয়োনিজ ছাড়া প্রপার স্যান্ডউইচ হয় না, সম্ভব নয়। না সেই জন্য তাও আমি, মানে কেউ যদি খুব হেলদি তাহলে দেবেন না। অনেক সময় কি হয় বলতো, মেয়োনিজের জায়গায় ওই হাঙ্কার এক্স্যাক্টলি বলতে চাইছিলাম। অনেকে এটা যেহেতু আমরা বাচ্চাদের জন্য দেখাচ্ছি আর অত হেলথ মেজার করে দেখাচ্ছি না, 2 চামচ মেয়োনিজে, আর এটা তো পুরোটাও বাচ্চাটিও খাবে না, ধরো সবাই খাবে। আমরা 2 চামচ দিলাম মেয়োনিজ, আর ঠিক 2 চামচই দেবো, 2 চামচের একটু কমই দেবো টমেটো সস। হ্যাঁ, যাতে ব্যাপারটা একটু চটপটে হয়। এই জন্য তেল নেই, মশলা নেই, জিনিসটাকে তো একটু চটপটে করতে হবে না। এটাকে ভালো করে মিক্স করবো। মানে বাচ্চা যদি টিফিনটা শেষ করে আসে, তার জন্য সব রকম কিছু এখানে সব রকম প্রচেষ্টা চলছে। যদি কেউ খুব হেলথ কনসিয়াস হও তাহলে তোমরা দেবে না একদম। গোলমরিচ দিয়েও একদমই ভালো লাগে খেতে, কোনো অসুবিধা নেই। আর এটা স্পেশালি আজকে বাচ্চাদের টিফিনের জন্য করা হচ্ছে বলে টেস্টি মেজারটা আমরা আগে দেখছি। এটা ঠিক আছে, একদিন এটা খাওয়াই যেতে পারে। একদম কমেন্ট সেকশনে ঝড় উঠতেই পারে, হেলদি তো একদমই নয়, এত মেয়োনিজ, এত সস, মানে এরকম প্রচুর লোকজন আছে কমেন্ট করে, যারা ক্রিটিক্স আর কি জোর করেও করবে। ঠিকই বলেছেন আপনারা, কিন্তু ওই আপনারা স্কিপ করে যাবেন। আমি সবাইকে একটাই কথা বলি, আর না মানে সব থেকে বড় কথা যে আমরা তো আজকে খুব একটা ডায়েট রেসিপি দেখাচ্ছি না, আমরা আমাদের আজকে গল্পটাই অন্যরকম হলো, আমরা বাচ্চা টিফিন দেখাচ্ছি, সুতরাং তাদের টেস্টি করে খাওয়ানোটাই আজকে বড়। আমার কিন্তু একদম ফিলিংটা রেডি। আচ্ছা, গোলমরিচটা এখন লাগছে না? না, গোলমরিচটা আমি শেষে দিচ্ছি যখন ব্রেডের জন্য। আচ্ছা, এরপর তাহলে আমরা কি ব্রেডটাকে রেডি করব? হ্যাঁ, রেডি করব। আমি আজকে প্যানটা চেঞ্জ করব একটু। আচ্ছা, আমরা দুভাবে করতে পারি এটা। ধর বাটারটা আমরা প্যানেও দিতে পারি বা ব্রেডের গায়েও লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি এটা প্যানেই দিলাম, সো দ্যাট একটু ঝটপট করে হয়ে যাবে। একটু কমালাম। এইবার কিচ্ছু নয়, এটা একটু যদি তুই গোলমরিচটা দিয়ে দিচ্ছি। কতটা দেবো বলিস? কিন্তু আর কিছু ঝাল দিচ্ছি না আমরা বাচ্চার কথা ভেবে।
ব্যাস ঠিক আছে। একটু ঝাল কম, সেই জন্য অল্প গোলমরিচ দিলাম আমরা। আচ্ছা, আমার ফিলিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। খেতেও ভালো লাগবে, ওদের এগুলো ভেজিটেবলস হুম, বল, হুম। চিকেন, এগুলো যাবেও পেটে আর কি। এগুলো দিয়ে একটা জাস্ট চিজ স্লাইস, হুম যদি কিউব থাকে তাহলে ওপরে সেটা কিউবটা হুম ঘষে দিয়ে দিতে হবে, হুম। আর না হলে একটা চিজ স্লাইস আর এটা, ব্যাস আর কিচ্ছু নয়। ওকে। ব্যাস একটু হাতটা যেহেতু পরিষ্কার মানুষের, হাতটা সুন্দর করে দিয়ে এখানে জাস্ট সেকে নেবো আমরা। জাস্ট সেকে নেবো, কোনো টোস্টারেরও দরকার নেই, হ্যাঁ, কোনো আলাদা কিচ্ছু লাগবে না, আচ্ছা। সুন্দর প্যানে হয়ে যাবে একদম চটপট করে সকাল 6টায়। এর থেকে বেশি তাড়াতাড়ি আর কিছু ওইটা অনেকটাই কিন্তু, কারণ হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ মানে প্রসেস হ্যাঁ প্রসেসটা অনেকটা বলতে অত বেশিও নয়, কিন্তু না, তাও কিন্তু কি মানে অনেক হ্যাঁ। সময় কি হয়, আমিও যেটা খুব যেদিন তাড়াহুড়ো, ধর তুই এই ফিলিংটা কিন্তু করে রেখে দিতে পারিস True. আগের দিন রাত্রি করে, হ্যাঁ, সুন্দর এই ফিলিংটা যদি যদি থাকে just একদম হ্যাঁ, একদম, তখন ইট উইল টেক মানে 4 to 5 minutes, আর কিচ্ছু একদমই লাগবে তাই। না। একটু ওই প্ল্যানিংটা করাটা ওটাই হ্যাঁ, ওটাই ওটা বোধহয় মা হয়ে গেলে প্ল্যানিংটা চলেই আসে। আসে। এটা কিন্তু একদম ডান, কারণ দেখ পাশ থেকে চিজগুলো চিজটা গলে মেল্ট হতে শুরু যাচ্ছে, করেছে। হ্যাঁ, একদম সুন্দর। আমরা এটা তুলে আপাতত আচ্ছা। এখানে রাখছি। হ্যাঁ, এটা দেখ মোটামুটি রেডি। হ্যাঁ, আমাদের দুটো স্যান্ডউইচই হয়ে গেল। একদম দুটোই হয়ে গেল। একটু এই গ্রিলটুকু করতে হবে, হ্যাঁ, না হলে ঠিক ভালো লাগবে না। সে তো মানে না হলে সাদা সাদা হলে হ্যাঁ, স্যান্ডউইচ করে ভালো লাগে ভালো না লাগে না। একটুতে। হ্যাঁ। হ্যাঁ, এবার জাস্ট এবার আমরা প্লেটিং করবো, তাই তো? হ্যাঁ আচ্ছা, প্লেটিং okay. করবো। তো স্যান্ডউইচ তো রেডি, কিন্তু হ্যাঁ। এইভাবে বাচ্চারা ঠিক খেতেও পারে না, ওই জন্য একটু ব্যাপারটাকে কেটে দেবো, আচ্ছা। সো দ্যাট ওটা খেয়ে কামড়ে খেতে সুবিধা হবে, বা বড় ব্রেড হলেও হ্যাঁ, সেটা হ্যাঁ। সুবিধা। ভেতর থেকে চিজটাও উকি মারছে। রুহিকে এভাবেই টিফিনে দেয় মা স্যান্ডউইচটা? হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম ভাবেই দেয়। এক্স্যাক্টলি আচ্ছা। এভাবেই দেওয়া হয়। রুহি একটুখানি কিন্তু আমাদের কিন্তু আজকে প্লেটিংটা রুহি করবে। একটু সস দিয়ে দাও। ওয়াও, ব্যাস, বাহ, ঠিক আছে, এইটুকু হতেই পারে। ন্যাচারাল। আর একটু টিফিনে পাই না। টিফিনে পাই না, সত্যি তাই। কিন্তু বাড়িতে খেতে গেলে একটুখানি পাশে চিপস আর স্যান্ডউইচ, আমরা যে কোনো ক্যাফেতেও দেখবি স্যান্ডউইচ অর্ডার করলে একটু চিপস থাকে সঙ্গে। ভীষণ একটা ক্যাফের মতোই দেখতে হয়েছে। ক্যাফের মতো দেখতে হয়েছে বলে কিছু হয় না, আমরাও বাড়িতে এভাবেই হ্যাঁ, সার্ভ করি, করতেই ক্যাফে তো পারি। এভাবেই সার্ভ করে, তাই তো? একদমই তাই একদম। তাহলে আমাদের Sandwiches? স্যান্ডউইচ রেডি, যেটা রুহির খুব ফেভারিট, আর আমার মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। রুহি একটু খেয়ে বলুক। আচ্ছা রুহি, একটু খেয়ে বলো কেমন হয়েছে। একটা বাইট খেয়ে বলো। একদম দারুণ হয়েছে, দারুণ হয়েছে না? নেক্সট লেভেল। ও, তাহলে সাকসেসফুল তো টিফিনের মতো। হ্যাঁ, রুহির ভালো লাগলেই ভালো। ব্যাস, রুহির ব্যাস। ফেভারিট ডিশ আজকে রান্না এবং আমার হয়েছে। মনে হয় এটা সবারই ভালো লাগবে। এক্স্যাক্টলি। খুব ইজি, খুব সিম্পল একটা রেসিপি, একদম। এবং তুই যেটা বললি যদি সবটা রেডি থাকে তাহলে করতে 4 করতে থেকে 5 একদমই, মিনিট একদমই। লাগবে। আজকে টকবকের এই সিরিজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে প্রচুর আড্ডা মেরেছি, একটু অন্য ধরনের আড্ডা মেরেছি আজকে। আপনাদের কেমন লাগলো সেই মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তোর আজকে এখানে এসে কেমন লাগলো বল? ভীষণ ভালো লেগেছে, খুব আড্ডা দিয়েছি, মনে হয়নি কোথাও আর কি শুট টুটে গেছি, একদম কমফর্ট জোন, জমিয়ে আড্ডা, রান্না বান্না, খুব ভালো লেগেছে। কাঁচা লঙ্কা দেখিস? খুবই দেখি, তুই তো জানিসই। হ্যাঁ জানি। আর কাঁচা লঙ্কা দেখে কিছু রান্না ট্রাই করেছিস? হ্যাঁ, অনেক অনেক রান্না ট্রাই করেছি, অনেক চিংড়ি মাছের বেশ কিছু রেসিপি আমি ট্রাই করেছি, কারণ চিংড়ি মাছ খেতে আমরা সবাই খুব হ্যাঁ, খুব ভালোবাসি। ভালোবাসি, হ্যাঁ, সেটা খুব ট্রাই করেছি। আর তোর চটজলদি, যেটা তুই একটা সিরিজ করিস না, হ্যাঁ, সেই হ্যাঁ, সিরিজের বেশ কিছু রান্না করেছি, মাটন বানিয়েছি, মুরগি সেই পাতলা টালটালি হ্যাঁ, ঝোল, ঝোল। অনেক কিছু। সব থেকে বড় কথা, আগে 5 বছর আগে হয়তো রান্না করতে গেলে অন্য চ্যানেল দেখতাম, কিন্তু সত্যি কথা টু বি অনেস্ট, এখন রান্না কিছু আটকে গেলে তোর চ্যানেলই দেখি। এটার থেকে বড় কমপ্লিমেন্ট কিছু এটা হতেই পারে না। সত্যি কথা। তুই আজকে এসেছিস, আমরা একটা সুন্দর সময় কাটিয়েছি, তোর জন্য ছোট ছোট কিছু উপহার আছে, সেগুলো একবার আরে দেখিয়ে দিই বাবা। কি আছে। প্রথমেই মন্দারিকা থেকে একটা গিফট ভাউচার আছে, থ্যাংক ইউ সো মাচ। কেটল বেরি থেকে একটা গিফট ভাউচার আছে, থ্যাংক ইউ।
রমনিজের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, থ্যাংক ইউ। ক্যালকাটা হর্টিকালচারের তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, গাছ ভালোবাসিস। তাই তো। আর সানাস বেকারির থেকে একটা গিফট ভাউচার আছে। বাহ, আশা করি তোর ভালো লাগবে, এগুলো অ্যাভেল খুব করে ভালো অবশ্যই লাগলো, জানাস। একদম নিশ্চয়ই জানাবো, খুব ভালো লাগলো এসে। আর অনেক অনেক শুভেচ্ছা, কাঁচা লঙ্কা আরো অনেক এগিয়ে যাক আর এরকম ঝাঁজ আরো আমাদের দিয়ে যাক। Thank you to all our gift partners, Kettleberry, Mondarika Eco Resort and Nursery, Romani's, Sanas Bakery, Calcutta Horticulture and Farm. আজকে কাঁচা লঙ্কা টকবক সিরিজটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা এবং আজকের এই পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে আর একটা নতুন গেস্টের সাথে। ততক্ষণে যেন প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।